হাদি ভাই যে চমৎকার ভাবে দেশের স্বাধীনতার কথা বলেছে, আমাদের দেশের আজাদির কথা বলেছে, আমাদের এই দেশের সব জনগণকে একত্রিত থাকার কথা বলেছে, এইটা সহ্য হয় না ইন্ডিয়ার আধিপত্যবাদে। 1000 স্টুডেন্ট চাইলে হাদি হতে পারবে না, হাদি একজনই। হাদির মতো আরেকজন গড়ে উঠতে আরো 100 বছর সময় লাগবে। যে বাংলাদেশকে দাবিয়ে দিবেন, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবেন, তাহলে এটা সম্পূর্ণ ভুল। আপনাদের যদি এই ধরনের চিন্তা থাকে তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে চুদলিং পং করে দেবে। কৌমি ঘরানা না হয়ে কৌমি নিয়ে কথা বলতেন, শাপলা নিয়ে কথা বলতেন, হেফাজত নিয়ে কথা বলতেন, কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমাদের কৌমির বোর্ডগুলো থেকে কোনো একটা ধরনের ঘোষণা দেওয়া হয়নি। যে ওসমান হাদিকে গুলি করার পরেও, হত্যা চেষ্টার পরে কোনো ঘোষণা দেওয়া হলো না। আজকে শহীদ হয়ে গিয়েছেন, এরপরও কোনো ঘোষণা দেওয়া হলো না। একজন সৎ মানুষ না, একজন সৎ নেতা না, সে একটা রাষ্ট্র, সে একটা পতাকা, সে একটা বাংলাদেশের মানচিত্র। এটা কেউ না বুঝলেও মোদির ভারত বুঝছে। মোদির ভারত বুঝার পরে এই জুলাই বিপ্লবের নেতাদের এবং ওসমান হাদিকে হত্যার জন্য 4টা গ্রুপ নিয়ে পরিকল্পনা করছে। একটা হইলো মোদির সেই ভারত, আরেকটা হইলো ফ্যাসিবাদ, যেই ফ্যাসিবাদ পালাইছে, আরেকটা হলো নব্য ফ্যাসিবাদ, আরেকটা হইলো আমাদের এই যে উপদেষ্টা, এই উপদেষ্টাদের একটা চক্র। সব মিলে এই 4 চক্র মিলে হাদিকে হত্যার জন্য তারা দীর্ঘ পরিকল্পনা করে। তারই অংশ হিসাবে তারা হাদিকে হত্যা করে। আমি বলবো স্বাধীনতার 54 বছর ভারত বাংলাদেশের উপর যে একটা আধিপত্য বিস্তার করেছিল, সেই আধিপত্য সামনের দিকে আর চলবে না। আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে, আমি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং অন্যান্য যারা উপদেষ্টা আছেন তাদেরকে জানিয়ে দিতে চাই, হাদিকে হত্যা করে আপনারা যদি মনে করেন যে বাংলাদেশকে দাবিয়ে দিবেন, বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিবেন, তাহলে এটা সম্পূর্ণ ভুল। আপনাদের যদি এই ধরনের চিন্তা থাকে তাহলে বাংলাদেশের জনগণ আপনাদেরকে চুদলিং পং করে দেবে। আমি বলতে চাই, হাদির ভাষায় যদি উপদেষ্টারা তাকে গ্রেফতার না করে, এই জনগণ এই উপদেষ্টাদের সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলে। সুতরাং এই দেশে ভারতের আধিপত্য বিস্তার হবে না, ভবিষ্যতে হতে দেওয়া হবে না। আমরা জীবিত থাকতে হাদির রক্তের প্রতিশোধ নেবই নেব ইনশাআল্লাহ। শুধু ভারতে বললে ভুল হবে, শুধু ভারতে বলে হবে। হাদি যে কোনো জায়গায় সত্য কথা বলে, শুধু ভারত না, যে কোনো ব্যাপারে হাদি সত্য কথা বলার চেষ্টা করে। আমি তো সত্য কথা বলি, আমার আত্মীয়স্বজন বলে না তোমাকে ক্যামেরার সামনে যেতে হবে না, এসব কথা বলার দরকার নাই। আসলে আমরা কেউ যদি না বলি তাহলে কি করে হবে? মানুষকে আমরা কি দিনে দিনে কি ঘরে মধ্যে থাকবো? আমরা কি আমার ন্যায্য কথাটা বলতে পারবো না? আমি কি বাজারে যেতে পারবো না? আজকে গ্রামে তরকারি খাচ্ছে না, সেই কথার তরকারি ঢাকায় 50 টাকা কেজি কিন্তু খেতে হয়, এই শুধু চান্দাবাজদের জন্য। হাদির বিচার দরকার নাই, চান্দাবাজ ঠেকান। হাদির বিচার দরকার নাই, চান্দাবাজ ঠেকান। ভারতকে এসে চান্দাবাজি করে, ভারতকে বাংলাদেশ চান্দাবাজি করে। শুধু ভারত করেন, দেশের মধ্যে চান্দাবাজি করেন, সেটা দেখেন না। ভারত আছে, ভারতের জায়গায় থাক, ভারতে কোনো ইস্যুই দরকার নাই। চান্দাবাজি ঠিক করেন, তাও তো পারেন না। চান্দাবাজি ঠিক করতে তারা আর কি বলবো? আওয়ামী লীগ যেভাবে আমাদের দেশটাকে ইন্ডিয়ার করদ্রাজ্যে পরিণত করেছিল, তার এগেনস্টে আমাদের দেশের বিপ্লবী মানুষ, বিপ্লবী ছাত্র জনতা, সাধারণ শ্রমিক সহ সর্বস্তরের মানুষ রুখে দাঁড়িয়েছিল সেই জুলাই বিপ্লবে। এখানে শুধু ছাত্রদের অংশগ্রহণই ছিল না, এটা ছিল সারা বাংলাদেশের প্রতিটা স্তরের মানুষের আন্দোলন। এই আন্দোলনটা ছাত্ররা শুরু করেছিল এবং নিঃস্বার্থভাবে আমাদের দেশের মানুষের ভিতরে এই স্পিরিটটা জাগ্রত করতে পেরেছিল। এই জন্য আমি আমাদের বাংলাদেশের এইসব যেসব ছাত্রগুলো আছে এবং অকুতভয়ী যে দেশপ্রেমিকগুলো আছে, তাদের প্রতি হাজার সালাম জানাই। আমার দেশকে তারা স্বাধীনতার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, ইন্ডিয়ান হেজিমনি থেকে এ দেশকে রক্ষা করার জন্য, আওয়ামী লীগের মতো একটা স্বৈরাচার খুনিদের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য, মানুষকে মুক্ত করার জন্য তারা অকুতভয়ে জীবন দান করেছে।
তাদের ভিতরে আরেকজন বিপ্লবী ছিল আমাদের এই হাদি ভাই। হাদি ভাই যে চমৎকারভাবে দেশের স্বাধীনতার কথা বলেছে, আমাদের দেশের আজাদির কথা বলেছে, আমাদের এই দেশের সব জনগণকে একত্রিত থাকার কথা বলেছে, এইটা সহ্য হয় না ইন্ডিয়ার আধিপত্যবাদে। কারণ তারা জানে যদি বাংলাদেশের মানুষ ইউনাইটেড হয়ে যায়, প্রতিটা দল যদি একত্রিত হয়ে যায়, তাদের ভিতরে যদি আবার দেশপ্রেম জাগ্রত হয়ে ওঠে, তাহলে ইন্ডিয়া কখনো তার হেজিমনি বা আধিপত্যবাদ আমাদের দেশে কায়েম করতে পারবে না। আর সেই আমাদের প্রতিবাদের কণ্ঠস্বর হয়ে উঠেছিল হাদি ভাই। সেই প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার জন্য ইন্ডিয়া এবং তার দোসর সেই আওয়ামী লীগের কুত্তারা যারা আজকে ইন্ডিয়াতে বসে আছে, এদেশের মা বোনের ইজ্জত নিয়ে, এদেশের হাজার হাজার মানুষকে হত্যা করে খুনের দায় নিয়ে আজকে ওই দিল্লিতে তারা বসে আছে। তারা লক্ষ লক্ষ কোটি টাকা এদেশের মানুষের জনগণের টাকা লুট করে নিয়ে যে আজ ইন্ডিয়াতে বসে মহা আরামে দিন পাত করছে, আর খুনের পরিকল্পনা করে এদেশের প্রতিটা স্বাধীনতাকামী, এদেশের প্রতিটা মুক্তিকামী, এদেশের প্রতিটা বিপ্লবীকে তারা হত্যা করার জন্য ষড়যন্ত্র করছে। এবং সেই ষড়যন্ত্রের আজকে যে টার্গেটে পরিণত হয়েছে সেটা আমাদের ওসমান হাদি ভাই। এই হাদি ভাইয়ের প্রতি আমাদের যেই ফিলিংস আল্লাহর রহমতে জাগ্রত হয়েছে, সারা বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে, সে আমাদের অনুভূতিগুলোকে জাগাই দিয়েছে। এই হাদি ভাই তার ছোট্ট সুন্দর এবং তার যে দেশপ্রেম, তার যে সততা, তার ভিতর যে ইনোসেন্টনেস এবং তার ভিতরে যে একটা পুরুষ, মহাপুরুষ বিপ্লবী চেতনা, সেটা দিয়ে আজ সারা বাংলাদেশকে জাগ্রত করে দিয়ে গেছে। জানেন যে গতকাল রাত প্রায় 9:45-এর দিকে আমাদের যে বাংলাদেশের বলিষ্ঠ কণ্ঠস্বর, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সৈনিক শরীফ ওসমান হাদি, তিনি ইন্তেকাল করেছেন। তার এই মর্মান্তিক মৃত্যুর পিছনে সম্পূর্ণভাবে ভারত এবং এই আওয়ামী লীগ এবং যারা বর্তমানেও স্বাধীন বাংলাদেশে থেকে আওয়ামী লীগেরই দালালি করে যাচ্ছে, তারা সম্পূর্ণরূপে দায়ী। আমরা চাই না আমাদের এই বিপ্লবটা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়ে যাক। আমরা চাই না এই একজনের পর একজন হাদির প্রাণ দিতে হোক এই ভারতের খুনিদের কাছে। তাই আমরা আমাদের এই বিপ্লবকে রক্ষা করার জন্য, এই যে অথর্ব একটা কাঠামো, অথর্ব একটা প্রশাসন, এই প্রশাসনকে উপড়ে ফেলার জন্য, আমার ভাইয়ের এই রক্তের হিসাব নেওয়ার জন্য আমরা আজকে এখানে এসেছি। বর্তমান সরকারকে আমরা বলবো, আপনি সরকার হিসেবে সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছেন। আমরা আপনাকে বলতে চাই না আপনি আওয়ামী লীগের দালাল, কিন্তু আপনি যে উপদেষ্টা কাঠামো গঠন করেছেন এটা সরাসরি আওয়ামী লীগের দালাল, এবং আপনি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন বাংলাদেশের যে একটা নতুন বাংলাদেশে যারা দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে যারা নির্বাচনে দাঁড়াতে যাচ্ছে, সে সকল নির্বাচনকালীন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চয়তা দিতে। তাহলে আমরা আসলে কাদেরকে নিয়ে আসলে এই নির্বাচনটা করবো এবং বাংলাদেশের সংস্কার আসলে কোন পথে? আপনাকে আমরা যে দায়িত্ব দিয়ে বসেছিলাম, আপনি সেই দায়িত্বর 1%ও পালন করতে পারেননি। তাই আপনি যদি সরাসরি ভারতের দালাল নাও হয়ে থাকেন, আপনি অ্যাটলিস্ট বাংলাদেশে আর 1 সেকেন্ডও ক্ষমতায় থাকার অধিকার রাখেন না। তাই আমরা মনে করি ভারতের এই হাসিনার মতো আপনাকে যাতে টেনে হিচড়ে না নামাতে হয়, আপনি নিজ উদ্যোগে সসম্মানে এই জায়গা থেকে পদত্যাগ করেন এবং আপনি বিগত সময়ে কি কি কার্যকলাপ করেছেন সেটার একটা হিসাব অবশ্যই দিয়ে যাবেন আমাদের কাছে। আমরা নির্দিষ্ট কোনো সরকারকে আসলে বলবো না, আমরা উল্লেখ করে বলতে চাই একটা বিপ্লবী সরকার চাই। এই যে সরকারটি গঠন হয়েছে, এই সরকার বিপ্লবকে ধারণ তো করেই না, এই সরকার বিপ্লব বিরোধী একটা সরকার। কারণ দেখেন, আজকে যেখানে ধানমন্ডি 32 বুলডোজার দিয়ে এই সরকারের গুড়িয়ে দেওয়ার কথা ছিল, সেখানে ছাত্র জনতা আমরা আমাদের শক্তি দিয়ে সেখানে শক্তি ব্যয় করছি, সেখানে যাচ্ছি, এমনকি পুলিশের বাধার মুখোমুখি করছি। তখনও এই স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা আইন উপদেষ্টা এবং যারাই আছে সরকারের ক্ষমতায়, তারা এই প্রশাসনকে বাধাগ্রস্ত করছে না। তারা আমাদের সামনে লিটারালি একটা মূলা ঝুলিয়ে দিয়েছে। এই যে প্রশাসন, এই প্রশাসনের পোশাক বদলেছে, কিন্তু প্রশাসনধারী যারা বাংলাদেশের নাগরিককে নিরাপত্তা দেওয়ার নামে খুন করে যাচ্ছে প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে, তারাই এই সরকারই এখন নিরাপত্তা দিয়ে রেখেছে। এই সরকারকে আমরা আসলে চাই না। ওসমান হাদি ভাইয়ের খুনের বিচারের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টা এবং বাংলাদেশে যে সকল উপদেষ্টা কিংবা যারাই এর সাথে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে জড়িত, তাদের প্রত্যেকের পদত্যাগের পরবর্তীতে আমরা তাদের বিচার চাই। আমি একজন স্টুডেন্ট,
আমি 10ম শ্রেণীর স্টুডেন্ট ওয়েস্টার্ন হাই স্কুলের, এবং আমি জুলাই মঞ্চের সামাজিক সুরক্ষা প্রতিনিধি। সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাবে, যাতে এই জাতীয় মানুষগুলো যাতে বাংলাদেশে তৈরি না হয়। যুগে যুগে দেখবেন বাংলাদেশে একটা মেধাবী স্টুডেন্টকে কখনো টিকতে দেওয়া হয় না, একটা বুদ্ধিজীবী স্টুডেন্টকে কখনো টিকতে দেওয়া হয় তাকে গুম করে ফেলা হয়, না হয় তাকে খুন করে ফেলা হয়, না হয় তাকে যে কোনো মূল্য দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়। যেমন হাদি, সে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আনাচে কানাচে ছোট থেকে বড় প্রত্যেকের হৃদয় অর্জন করে নিয়েছে। কিভাবে অর্জন করছে? সে ছিল নিরপেক্ষ এবং শুধু দেশপ্রেমিক, একজ্যাক্ট দেশপ্রেমিক। তার মতো দেশপ্রেমিক অনেক হতে পারে, বাট তার মতো হতে পারবে না, 100% অ্যাকুরেট হতে পারবে না। সে 100% অ্যাকুরেট দেশপ্রেমিক। তার ভিতরে এমন লজিক্যাল আইডিয়া সেটা কেউ কল্পনা করতে পারবে না, এমন লজিক্যাল আইডিয়া তার ভিতরে তৈরি হয়, আল্লাহ তাকে দিয়েছে। কিন্তু আমি চাইলে হাদি হতে পারবো না, আরও 1000 স্টুডেন্ট চাইলে হাদি হতে পারবে না। হাদি একজনই। হাদির মতো আরেকজন গড়ে উঠতে আরও 100 বছর সময় লাগবে। 100 বছর হয় কিনা সন্দেহ। ভারত চায় এই জাতীয় বুদ্ধিজীবী, এই জাতীয় ইন্টেলিজেন্ট মানুষগুলো যাতে তৈরি না হয় বাংলাদেশে। যদি তৈরি হয়, ভারতের আধিপত্য বিস্তার করতে পারবে না। যদি বাংলাদেশে বুদ্ধিজীবী মেরে ফেলা হয়, যেমন আপনার বিডিআর পিলকে হত্যা করে দেখেন, এটা কে করেছে? ইন্ডিয়া তার সাথে জড়িত। কেন করেছে? তার মধ্যে ছিল মাথা, ম্যাগনেট, যারা বাংলাদেশের ম্যাগনেট তাদেরকে বলা হয়, সেনাবাহিনীর, তাদেরকে গুম করে ফেলা হয়েছে, তাদেরকে খুন করে ফেলা হয়েছে। এইভাবে প্রতিটা ক্রমান্বয়ে যুগ বাই যুগ চলে আসতেছে বাংলাদেশে। এটা যদি একটা বিহেদ না হয়, বাংলাদেশে এর চাইতে আরও বিঘ্ন ঘটনা ঘটতে পারে। বাংলাদেশে মেধা তৈরি হতে দিবে না ভারত। আমাদেরকে এখন থেকে প্রত্যেক নাগরিককে সচেতন থাকতে হবে। প্রত্যেক যে কোনো মূল্যে হোক ভারতের আগ্রাসন থেকে আমাদেরকে বাঁচতে হবে। ধন্যবাদ। মানে যে ডক্টর ইউনূস সাহেব যারা আছেন বা ওনার উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছেন, এনাদেরকে বসানো হয়েছে কি এজন্য যে এনারা শুধু কোনো প্রতিবাদ জানাবে আর শোক পালন করবে, এজন্য কি ওনাদেরকে বসানো হয়েছে এখানে? এত রক্তের উপর দিয়ে বা এত লাশের উপর দিয়ে যে ছাত্র জনতা ওনাদেরকে বসালেন, ছাত্র জনতা কি এজন্যই শুধু বসালেন যে ওনারা কোনো কিছু একটা ঘটনা ঘটবে, পুরা বাংলাদেশের মানুষকে দিলে মানে আহত ব্যথিত করবে আর ওনারা শোক প্রকাশ করবেন আর একটা নিন্দা জানাবেন, এটার জন্য কি বসানো হয়েছে? ওনার শনিবারে শোক প্রকাশ না করে ওনার তো উচিত ছিল যে শনিবারের মধ্যে মানে হাদির লাশ বাংলাদেশে আসার পূর্বে খুনিদেরকে নিয়ে এসে এর বিচার কার্যক্রম করবে, এটা উচিত ছিল। তা না করে তারা শোক প্রকাশ করতেছে। এটা কোন ধরনের কি? এটাতে বলা হয়, যদি বলি তাহলে বলা যাবে যে ওরা ওখানে বসে একটা ছাগলামি শুরু করেছে। আরেকটি কথা হচ্ছে যে আমি কমই ঘরোয়ার হয়ে যেটা বলবো যে একমাত্র হাদি কিন্তু ছিল আমার প্রিয় দুই ব্যক্তি এই জুলাইয়ের পর থেকে। একজন হচ্ছে ওসমান হাদি, যিনি শহীদ হয়ে গেলেন, আর একজন হচ্ছে হাসনাত আবদুল্লাহ। এই দুইজন ব্যক্তি ছিলেন আমার সবথেকে মানে ভালোবাসার মানে প্রিয় ব্যক্তি ছিলেন। এদের মধ্যে একজন হচ্ছেন যে ওসমান হাদি, যিনি একমাত্র কওমি ঘরোয়া নিয়ে কথা বলতেন। কওমি ঘরোয়া না হয়ে কওমি নিয়ে কথা বলতেন, শাপলা নিয়ে কথা বলতেন, হেফাজত নিয়ে কথা বলতেন। কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হচ্ছে যে আমাদের কওমির বোর্ডগুলো থেকে কোনো একটা ধরনের ঘোষণা দেওয়া হয়নি যে ওসমান হাদিকে গুলি করার পরেও, হত্যা চেষ্টার পরে কোনো ঘোষণা দেওয়া হলো না। আজকে শহীদ হয়ে গিয়েছেন, এরপরও কোনো ঘোষণা দেওয়া হলো না। অথচ উচিত ছিল যে কওমির বোর্ডগুলো থেকে ঘোষণা দেওয়া উচিত ছিল যতক্ষণ পর্যন্ত ওসমান হাদির হত্যাকারীদের বিচার কার্যক্রম সম্পূর্ণ হবে না, অতক্ষণ পর্যন্ত কওমির কোনো সন্তান, শিক্ষক, ছাত্র কেউ রাজপথ ছাড়বে না, এটা ঘোষণা দেওয়া উচিত ছিল। কিন্তু আজকে এটা কওমি বলতে আমাদের লজ্জা হচ্ছে। তো এটা কওমির ব্যর্থতা নয়, এটা কওমির দায়িত্বশীলদের মধ্যে যারা রয়েছেন তাদের কিছুর ব্যর্থতা। এই ব্যর্থতার কারণে এটা আজকে লজ্জার যে যেই হাদি আমাদের শাপলা নিয়ে কথা বলতো, হেফাজত নিয়ে কথা বলতো, মাজলুম উলামা ইকরামদেরকে নিয়ে কথা বলতো, আজ সেই ওসমান হাদির শহীদের পরও আমরা নাই রাজপথে। মানে আসি আমরা কওমির ছাত্র শিক্ষকরা আসি, জুলাইও ছিলাম, এখনও আছি, সম্মুখ যুদ্ধে আমরা প্রথম কাতারে রয়েছি। কিন্তু ঘোষণাভাবে একটা যে আমাদের কওমি বোর্ড থেকে একটা ঘোষণা হবে, প্রত্যেকটা বোর্ড থেকে, হায়াতুল উলিয়া বলেন আর বেফাক বোর্ড বলেন আর আঞ্চলিক যত বোর্ড আছে সমস্ত বোর্ড থেকে যদি ঘোষণা দেওয়া হতো, সমস্ত কওমির ছাত্র শিক্ষক দিয়ে রাজপথ ভরে যেত, আর বাকি মানুষ লাগতো না। আমার এটাই বলার ছিল।